Hey, hello and how are you? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা এমন গল্প আপনাদের সাথে শেয়ার করব যেটা শোনার পর আপনাদের ভিতর আত্মা কেঁপে উঠতে পারে। কেননা এই গল্পটি এমন একজন আমাকে পাঠিয়েছেন যার নামটি আমি নিতে পারছি না কোনো এক ব্যক্তিগত কারণে। তো যাই হোক, বেশি কথা না বলে সরাসরি আমি গল্পে প্রবেশ করি। গল্পের চরিত্রের জায়গায় আমি নিজেকে উপস্থাপন করি এবং বাকি সব চরিত্রকে আমি কাল্পনিক নাম বা আপনারা যে ছদ্মনাম বলেন সেই ছদ্মনাম ব্যবহার করে শুরু করছি গল্পটি। আমি সাভারে একটা নতুন বাসায় এসেছি। আমি ফ্রিল্যান্সিং করি। শহরের শব্দ এবং ব্যস্ততা থেকে দূরে একটু নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম। 2 তলায় একটা পুরনো বাড়ি, নিচতলা ভাড়া নিয়েছি। উপরের তলায় বাড়িওয়ালি জয়নব খালা থাকেন। তবে এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু বাড়িওয়ালার নামটি ছদ্মনাম ব্যবহার করছি। তবে তাকে খুব একটা সময় দেখা যায় না। প্রথম কদিন ঠিকঠাকই কাটছিল আমার। তবে তৃতীয় দিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি মোবাইল বাজছে, কিন্তু স্ক্রিনে লেখা আননোন নাম্বার। ভাবলাম নিশ্চয়ই কেউ ভুল করে ফোন করেছে। কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের রাতেও ঠিক রাত 3টা আবার সেই নামহীন ফোন কল। এবার রিসিভ করলাম। ওপাশে নিঃশ্বাস ফেলার শব্দ, কোনো কথা নেই। কিছুক্ষণ পর লাইন কেটে গেল। এরপর থেকে প্রায় প্রতি রাতই রাত 3টায় ফোন আসে। মাঝে মাঝে ফিস ফিস করে একটা কণ্ঠে বলে, আমার ঘরে ছেড়ে দে। আমি বুঝতে পারছিলাম না কেউ আমাকে ভয় দেখাচ্ছেন না সত্যি কিছু অস্বাভাবিক ঘটছে। এক রাতে ঘুম ভাঙতেই দেখি দরজা হালকা খোলা, অথচ আমি নিজেই লক করেছিলাম। আয়নার কাছে হাতের ছাপ, ভেজা, অস্পষ্ট, আর নিচে লেখা আছে, চলে যা। ভয়ে ভয়ে সকালে জয়নব খালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা খালা, এই ঘরটা আগে কেউ বানিয়েছিল? তিনি একটু চুপ করে থেকে বলেন, হ্যাঁ, কয়েক বছর আগে একটা মেয়ে ছিল, নাম ছিল অনি। সবসময় চুপচাপ থাকতো। কয়েকদিন দরজা খোলে না বা আমি তাকে দেখতে পাই না। আমি ভাবছিলাম হয়তো বা সে কোথাও চলে গিয়েছেন বা ঘুরতে গেছেন। তবে একদিন তার ঘর থেকে মাংস পচা গন্ধ আসতে শুরু করে। আমি কয়েকটি লোক নিয়ে দরজা ভেঙে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ঘরের দরজা ভেঙে দেখি গলায় ফাঁস দেয়া একটা লাশ। আত্মহত্যা করেছিল বলে পুলিশ বলল, কিন্তু কেন করলো সেটা কেউ জানে না। রাত 3টার দিকে সে মাঝে মাঝে চিৎকার করত, এইটুকু সবাই জানে। রাতে ঘুম আসছিল না আমার। এইসব শুনে ভয়ে আমার বুকটা কাঁপছিল। ভাবলাম আজ সাহস করব, ফোন এলে রেকর্ড করব। এই ভেবে ঘুমানোর চেষ্টা করলাম।
এবং এক সময় ঘুমিয়ে পড়লাম। ঠিক রাত যেন 3টার ওদিকে আবারও ফোন বাজছিল। আমি উঠে বসলাম এবং ফোন রিসিভ করলাম। এবার ওপাশ থেকে চাপা গলায় বলছেন, দরজার দিকে তাকাস না, আমি পিছনে আছি। এই কথাটা শুনে আমার শরীর যেন বরফ হয়ে গেল। বুকের ঠিক পেছনে ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি পেলাম। আমি ভয়ে ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। আয়নায় আমি একা ছিলাম না। আমার ঠিক পেছনে একটা সাদা জামা পরা মেয়ে। মুখটা যেন কেমন বিবস্ত্র। দেখে আমি ভয়ে বাচ্চাকা খেয়ে গেলাম। আমি দেখলাম তার যেন মুখটা ঝুলে আছে। তার মুখের মধ্যে কোথাও যেন চোখ নেই, গা থেকে পানি ঝরছে। এইসব দেখে আমি চিৎকার করে দরজার দিকে ছুটতে গেলাম, কিন্তু দরজাটি বন্ধ। যেন মনে হচ্ছে বাহির থেকে কেউ টেনে ধরে রেখেছে। হঠাৎ পেছন থেকে চাপা গলায় সে ফিসফিসিয়ে বলল, আমার জায়গা নিয়েছিস, এবার পালা তোর। তারপর আর কিছু জানি না। পরদিন সকালে জয়নব খালা দরজা খুলে ভেতরে ঢুকল। আমি নেই, শুধু বিছানার উপর আমার মোবাইলটা পড়ে আছে। সেটা রেকর্ড মোডে চলছে। শেষ রেকর্ডে আমার কণ্ঠ শোনা যায়। আমার গলায় আটকে আসছে। আমি বের হতে পারছি না। আমি যেন বারবার চিৎকার করছি, কেউ আছে, কেউ আছে, কিন্তু কোনো শব্দ নেই। কেউ আছে আমার পেছনে। এটি বলতে বলতে আমি এক সময় চিৎকার করে উঠি। তারপর রেকর্ডে নিস্তব্ধতা। তারপর আর কেউ আমাকে সেই রুমে খুঁজে পায়নি। আমি নিজেকে চোখ খুলে আবিষ্কার করি কোনো এক মসজিদের বারান্দায়। কেউ একজন আমার মাথায় হাত বুলাচ্ছেন এবং বারবার বলছেন, আল্লাহ, এই শয়তানের হাত থেকে আপনি রক্ষা করেন ছেলেটিকে। তারপর যখন আমি একটু সুস্থ হই, তখন ছুটে চলে আসি আমার বাসায়। এসে আমার সকল কাপড় চোপড়, আমার প্রয়োজনীয় সকল এবং ব্যবহৃত সকল জিনিস ব্যাগে পুরে চলে আসি আমার বাসায়। তারপর থেকে নাকি জয়নব খালা আর কাউকে সেই ঘর ভাড়া দেয় না। তারপর থেকে বলেন, রাত 3টায় যদি ফোন বাজে রিসিভ করো না, রিসিভ করো না, রিসিভ করো না, নইলে সে আবারও ফিরে আসবে।